সংস্কৃতি সবসময় রাজনীতির সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে সংস্কৃতির, কিন্তু সংস্কৃতির রাজনীতিটা ভিন্নভাবে, মানে মোটা দাগের রাজনীতির মতো না। আমি দুই একটা দৃষ্টান্ত দিব। যেমন ফকির লালন সাঁই, তাকে আমরা জানি, এখনো বিতর্ক হচ্ছে সে হিন্দু, মুসলিম নাকি অন্য কিছু, কোথা থেকে তার জন্ম, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে লালন সাঁই নিজে রাজনৈতিক সচেতন ছিলেন, ওনার নিজের সব পরিচয়কে লুপ্ত করলেন, যে উনি হিন্দু না মুসলিম উনি প্রকাশ করলেন না, কে ওনার জন্মদাতা পিতামাতা উনি প্রকাশ করলেন না, সব কিছু গোপন করলেন। এটা হলো সংস্কৃতির ধর্ম, সংস্কৃতির দর্শন, যে আমি যদি কোনো কিছু প্রতিষ্ঠা করতে চাই আমাকে প্রথমে নিজেই ত্যাগ করতে হয়, এবং ত্যাগ করে আমাকে নতুন একটা সমাজ তৈরি করতে হয়, নতুন একটা দর্শনকে প্রতিষ্ঠা করতে হয়। আমাদের এখানে যা কিছু দেখি সেটার ভিতরে কিন্তু সংস্কৃতির ভিতরে নেপথ্যে এই শক্তিগুলো থাকে, কিন্তু আমরা সেটা মোটা দাগে বুঝি না। মঙ্গল শোভাযাত্রার ভিতরেও কিন্তু খুব সূক্ষ্মভাবে আমাদের সংস্কৃতির এই শক্তিটাই ছিল। যেভাবে 400 বছর আগে আব্দুল হাকিম বললেন, যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গমানি, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এর থেকে বেশি শক্তিশালী গালি আর হয় না। আমাদের যদি আলাওলের কথা বলি, মধ্যযুগের কবি, তারও একটি রাজনীতি ছিল। কি রাজনীতি? সে সময়ে রাজভাষা ছিল ফার্সি, ফার্সিতেই মানুষ কথা বলতে চাইতেন, ফার্সিতেই সাহিত্য পাঠ হতো। আলাওল সেখানে দাঁড়িয়ে যে কাজটা করলেন, যে ফার্সিতে উনি কবিতা লিখবেন না, কবিতা কি লিখবেন? ওনার মাতৃভাষায় লিখবেন। উনি স্পষ্টভাবে বললেন যে নিজামীর ঘোর বাক্য শুনিতে কর্কশ, ভাঙিয়া কহিলে তাহে আছে বহুরস। উনি নিজামীকে ইগনোর করার, নিজামী মানে ফার্সি কবি, বললেন নিজামীর বাক্য তো শুনতে কর্কশ লাগে, সে বিদেশি ভাষায় লিখেছে, এটা আমার মাতৃভাষা নয়। তখন তিনি করলেন যে আমি যদি এটাকে বাংলায় ভেঙে বলি, অর্থাৎ অনুবাদ করি, সেটা বোধগম্য হতে আমার সুবিধা হয়। এটা হলো সংস্কৃতির রাজনীতি। আমরা কি সেই সূক্ষ্ম রাজনীতির জায়গা থেকে সংস্কৃতিকে বোঝার চেষ্টা করছি, বা সেটাকে বিকশিত করার চেষ্টা করছি, বা সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি? সেটা কিন্তু আমরা করছি না। আজকে যদি আমরা দেখি, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হয়, কিন্তু বাংলাদেশে কতটুকু হচ্ছে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যারা গবেষণা করছেন তাদের খোঁজও তো আমরা রাখি না। এই জোবাইদা নাসরিন পিএইচডি করেছেন জাপানে, তার অধ্যাপক, তার যে সুপারভাইজার ডক্টর মাসাহিকো তোগাওয়া, মাস্টার্স করেছে জাপানে, ইংল্যান্ডে পিএইচডি। হ্যাঁ, তো মাসাহিকো তোগাওয়া তিনি জাপানিজ হয়ে বাংলাদেশের এই যে মাজার সংস্কৃতি নিয়ে গবেষণা করেছেন। জাপানিজ ভাষায় তিনি বই লিখছেন, সাধুদের দেশে, বাংলাদেশকে বলতে নেন সাধুদের দেশে। উনি মাঝভান্ডারী শরীফে গিয়েছেন, লালন শাহের মাজারে গেছেন, এরকম বাংলাদেশের যতগুলো মাজার আছে সবগুলো মাজারের মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন। সেই কথাগুলোই তিনি লিখেছেন যে এই দেশের মানুষ কি ধারণা করে। যেমন আমরা যত ধর্ম আচরণের যতগুলো বাহ্যিকভাবে করি, এর গভীর জায়গাগুলো কি, সেগুলো কিন্তু তার লেখার ভিতরে ব্যাখ্যা আছে। আমরা যদি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারল সলোমন, তিনি শুধু লালনের গানের অনুবাদ করার জন্য বাউল ফকিরদের সঙ্গে থাকলেন, খোদা বক্সায়ের সঙ্গে প্রায় 30 বছর থাকলেন। সে গ্রামে যে তার পিএইচডি হচ্ছে কালিকা মঙ্গলের উপরে, সে অধ্যাপনা করতেছেন শিকাগোতে, ওয়াশিংটনে, এবং সে বাংলাদেশের লালন ফকিরের গানের বাংলা প্রামাণ্য পাঠ আমরা আজও করতে পারিনি। আমরা যত বড় কথাই বলি, আজকে লালনের গান যত শিল্পীরা গাচ্ছে সবাই ভুল ভাল গাচ্ছেন বা বিভিন্ন ধরনের শব্দ পরিবর্তন করছেন, কিন্তু ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর ক্যারল সলোমন এসে বোঝার চেষ্টা করলেন যে লালনের গান ভুল হবে কেন, লালনের গানের বাণীগুলো সঠিক হতে হবে, কারণ তিনি তো জীবনব্যাপী সাধনা করেছেন। তা আমরা যদি আমাদের সংস্কৃতিকে পরিপূর্ণভাবে শ্রদ্ধার জায়গা থেকে, ভক্তির জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে যদি গ্রহণ করি, দেখানোর জায়গা থেকে নয়, সাজানোর জায়গা থেকে না, পারফরমেন্স করার জন্য নয়, সেটাকে রিচুয়াল আকারে সেটা যদি আমরা ধারণ করতে পারি, তখন কিন্তু আমাদের এই সংস্কৃতি নিয়ে রাজনীতি, যেটা সেটি হয়তো খুব সুন্দরভাবে বলছিলেন যে সংস্কৃতি নিয়ে রাজনীতি করার দরকার নাই তো।